রাত তখন প্রায় আড়াইটে। পুরো গ্রাম ঘুমিয়ে, শুধু দূরে কোথাও শিয়ালের ডাক আর মাঝে মাঝে বাঁশ ঝাড়ে বাতাসের শব্দ। সেই অন্ধকার রাতেই প্রথমবার দক্ষিণ পাড়া গ্রামের মানুষ শুনেছিল একটা মেয়ের হাসি। খিলখিল খিলখিল হাসিটা আসছিল গ্রামের শেষ মাথার পুরনো রায়চৌধুরী বাড়ির দিক থেকে, যে বাড়িটা গত 10 বছর ধরে ফাঁকা পড়ে আছে। লোকেরা বলে ওই বাড়িতে রাতের পর কেউ থাকে না, কারণ সেখানে এখনো একটা মেয়ে থাকে, যে মেয়ে নাকি মারা গেছে অনেক আগেই। কিন্তু সেই রাতে গ্রামের কেউ জানত না আসল ভয়টা নাকি এখনো শুরুই হয়নি। ঠিক সেই সময় বাড়িটার ভেতরে একা বসেছিল মেঘলা। বয়স মাত্র 23। কলকাতায় পড়াশোনা করত। বাবার মৃত্যুর পর বাধ্য হয়ে মায়ের সাথে এই পুরনো বাড়িতে ফিরে গেছে। 3 দিন হলো তারা এখানে উঠেছে, আর এই 3 দিনে মেঘলা একটা জিনিস বুঝে গেছে, এই বাড়িতে তারা একা না। প্রথম রাতেই সে শুনেছিল কারো পায়ের নুপুরের শব্দ দোতলায়, যেখানে বহু বছর কেউ যায় না। দ্বিতীয় রাতে রান্নাঘরের দরজা নিজে থেকেই খুলে গিয়েছিল। আর আজ যেন পুরো বাড়িটা অন্যরকম লাগছে, মনে হচ্ছে কেউ অপেক্ষা করছে। হঠাৎ খট 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 দোতলার দিক থেকে শব্দ এল। মেঘলা চুপ করে শুনতে লাগল। আবার খট খট, মনে হচ্ছে কেউ কাঠের মেঝেতে ধীরে ধীরে হাঁটছে। তার মা পাশের ঘরে ঘুমোচ্ছে। তাহলে ওপরে কে? মেঘলার বুকের ভেতর কেমন ঠান্ডা হয়ে গেল। সে টেবিল থেকে টর্চটা তুলে নিল, তারপর ধীরে ধীরে সিঁড়ির দিকে এগোল। পুরনো কাঠের সিঁড়ি, প্রতিটা ধাপে করমর শব্দ। ওপরে পুরো অন্ধকার, টর্চের আলোয় শুধু ধুলো উঠছে। হঠাৎ সে থেমে গেল, কারণ দোতলার করিডোরের একদম শেষ মাথায় কেউ দাঁড়িয়ে আছে। একটা মেয়ে, লাল শাড়ি, লম্বা চুল, মাথা নিচু। মেঘলার হাত কাঁপতে শুরু করল। কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। আর সেই মুহূর্তে মেঘলার গলা শুকিয়ে গেল, কারণ মেয়েটার চোখ দুটো সম্পূর্ণ কালো, এক ফোঁটা সাদা অংশ নেই, আর ঠোঁটের কোণায় অদ্ভুত হাসি। হঠাৎ টর্চটা নিভে গেল, চারপাশ অন্ধকার। মেঘলা ভয়ে পিছিয়ে এল। তারপর ঠিক তার কানের পাশে একটা ফিসফিস গলা। আমার নাম ধরে ডাকলি কেন? মেঘলা চিৎকার করে নিচে দৌড়ে নামল। পিছনে স্পষ্ট শুনতে পাচ্ছিল খিলখিল হাসি আর নুপুরের শব্দ। ঝুম ঝুম ঝুম। নিচে নেমে সে হাঁপাতে হাঁপাতে দরজা বন্ধ করল। ঠিক তখনই তার মা ঘুম থেকে উঠে এলেন। কি হয়েছে? মেঘলা কাপা গলায় বলল, ওপরে একটা মেয়ে আছে। মা কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, লাল শাড়ি? মেঘলা অবাক হয়ে তাকাল। তুমি কিভাবে জানো? মায়ের মুখটা ফ্যাকাসে হয়ে গেল। তিনি ধীরে ধীরে সোফায় বসে পড়লেন। তাহলে ও ফিরে এসেছে। কে? মা কাপা গলায় বললেন, আরোহী। বাইরে হঠাৎ বিদ্যুৎ চমকালো, আর সেই আলোয় কয়েক সেকেন্ডের জন্য জানালার ওপাশে একটা মুখ দেখা গেল। লম্বা চুল, কালো চোখ। সে দাঁড়িয়ে হাসছে। মেঘলা চিৎকার করে উঠতেই মুখটা মিলিয়ে গেল। সেই রাত আর কেউ ঘুমোতে পারেনি। সকালে মেঘলা তার মায়ের কাছ থেকে পুরো গল্পটা জানতে চায়। অনেকক্ষণ চুপ থাকার পর মা বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় 12 বছর আগে এই বাড়িতে একটা মেয়ে থাকত। নাম ছিল আরোহী। ও আমাদের কে হতো? তোর জেঠুর মেয়ে। মেঘলা অবাক, কারণ সে কখনো এই নাম শোনেনি। মা ধীরে ধীরে বললেন, আরোহী খুব শান্ত মেয়ে ছিল, কিন্তু ওর একটা অদ্ভুত অভ্যাস ছিল। কি? সে সবসময় বলতো,
বাড়ির পিছনের বড় আম গাছটায় কেউ থাকে। মেঘলার বুক কেঁপে উঠল। কে থাকে? ও বলতো একটা মেয়ে, যে নাকি শুধু ওর সাথেই কথা বলে। বাইরে তখন আকাশ মেঘে ঢেকে যাচ্ছে। মা ফিসফিস করে বললেন, প্রথমে সবাই ভেবেছিল বাচ্চাদের কল্পনা, কিন্তু ধীরে ধীরে আরোহী বদলাতে শুরু করল। কিভাবে? ও মাঝরাতে একা একা গাছের নিচে যেত, নিজের সাথে কথা বলতো, কখনো হাসতো, কখনো কাঁদত। মেঘলা নিঃশব্দে শুনছিল। তারপর একদিন বাঘের লাগে। মা থেমে গেলেন। কি হয়েছিল? আরোহী নিখোঁজ হয়ে যায়। মেঘলার শরীর ঠান্ডা হয়ে গেল। মানে? এক সকালে ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুরো গ্রাম খুঁজেছিল। তারপর ধীরে জানালার দিকে তাকালেন। ওকে ওই আমগাছের ডালে ঝুলতে দেখা যায়। ঘরটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। মেঘলা ফিসফিস করে বলল, সুইসাইড? মা সঙ্গে সঙ্গে মাথা নাড়ালেন। না, কারণ ওর পা মাটিতে ছুঁয়েছিল। মেঘলার বুক ধক করে উঠল। মানে কেউ বা কিছু ওকে ঝুলিয়ে রেখেছিল। ঠিক তখনই বাইরে থেকে একটা মেয়ের হাসি ভেসে এলো, খিলখিল। মেঘলা আর তার মা একসাথে জমে গেল, কারণ হাসিটা আসছে বাড়ির পিছনের আমগাছের দিক থেকে। মেঘলা ধীরে ধীরে জানালার কাছে গেল, আর তারপর তার হাত পা ঠান্ডা হয়ে গেল, কারণ গাছটার মোটা ডালের ওপর একটা মেয়ে বসে আছে। লাল শাড়ি, খোলা চুল, কালো চোখ। সে নিচের দিকে তাকিয়ে হাসছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, সে দেখতে একদম মেঘলার মতো। মেঘলা পিছিয়ে এলো। ওটা কে? মা কাঁদতে কাঁদতে বললেন, ও আরোহী না। তাহলে? মা ঠোঁট কাঁপিয়ে বললেন, ওটা ওই গাছের জিনিস। সেই রাত থেকে বাড়ির পরিবেশ আরো ভয়ঙ্কর হয়ে উঠল। ঝড়াতে দরজা নিজে থেকেই খুলে যায়। দোতলায় কারো হাঁটার শব্দ, আয়নায় অচেনা মুখ দেখা যায়। একদিন গভীর রাতে মেঘলার ঘুম ভাঙল নুপুরের শব্দে। ঝুম 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 শব্দটা তার ঘরের বাইরে। মেঘলা ধীরে ধীরে দরজা খুলল। করিডোর অন্ধকার, কিন্তু সন্ধ্যায় একটা লাল শাড়ি দেখা যাচ্ছে। মেয়েটা দাঁড়িয়ে আছে, পেছন ফিরে। তার লম্বা চুল মেজে ছুঁয়েছে। মেঘলা কাঁপা গলায় বলল, তুমি কে? মেয়েটা ধীরে ধীরে ঘুরে দাঁড়াল, আর মেঘলার বুকের রক্ত যেন জমে গেল, কারণ মেয়েটার মুখটা হুবহু তার নিজের মুখ। শুধু চোখ দুটো কালো, আর ঠোঁট কেটে কান পর্যন্ত চলে গেছে। মেয়েটা এবার হাসল, আমি তুই। হঠাৎ পুরো করিডোরের লাইট নিভে গেল। অন্ধকারের মধ্যে মেঘলা শুনতে পেল অনেকগুলো মানুষ একসাথে ফিসফিস করছে, নাম ধরে ডাকিস না, নাম ধরে ডাকিস না, নাম ধরে ডাকিস না। তারপর হঠাৎ কারো ঠান্ডা হাত তার কাঁধে পড়ল। মেঘলা চিৎকার করে পিছনে তাকাল, কিন্তু করিডোরের শেষে সেই মেয়েটা দাঁড়িয়ে। এবার তার মুখে রক্ত। সে ধীরে ধীরে নিজের মাথাটা একদিকে কাত করল, তারপর বলল, তুইও আমার মতো হয়ে যাবি। পরদিন সকালে মেঘলা ঠিক করল এই বাড়ির আসল সত্যিটা জানতে হবে। সে গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষ নীলমাধব কাকার কাছে গেল। বৃদ্ধ সব শুনে অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর খুব নিচু গলায় বললেন, ওই গাছটা কেটে ফেলা উচিত ছিল অনেক আগে। কেন? কারণ ওই গাছের নিচে বহু বছর আগে একটা মেয়েকে জীবন্ত পুঁতে মারা হয়েছিল। মেঘলার গা শিউরে উঠল। কে? জমিদারের ছোট বউ। বাইরে হঠাৎ কাকের ডাক শুরু হলো। বৃদ্ধ কাপা গলায় বললেন, লোকেরা বলতে সে ডাইনি, তাই এক রাতে ওকে মেরে গাছের নিচে পুঁতে দেয়। তারপর থেকে ওই গাছের আশেপাশে যারা যায় তারা ধীরে ধীরে বদলে যায়। আরোহীও? বৃদ্ধ মাথা নাড়লেন। ওই গাছটার সাথে কথা বলতো, কারণ জিনিসটা ওকে নিজের মতো বানাতে চাচ্ছিল। মেঘলার বুক ধড়ফড় করতে লাগলো, কারণ গত রাত থেকে সেও বারবার একটা জিনিস শুনছে,
একটা মেয়ের গলা, যে তাকে বারবার বলছে আমার নাম ধরে ডাক ড্যাশ পাত। সেই রাত আর পর মেঘলা আর আগের মতো ছিল না। তার মনে হচ্ছিল কেউ সবসময় তাকে দেখছে। সে যেদিকেই যায় মনে হয় অন্ধকারের আড়াল থেকে একটা জোড়া কালো চোখ তার দিকে তাকিয়ে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, সে মাঝে মাঝে নিজের কানের কাছে একটা গলা শুনতে পায়, খুব আস্তে, ফিসফিস করে, আমার নাম ধরে ডাক। প্রথমে সে ভাবছিল সবই হয়তো ভয় থেকে হচ্ছে, কিন্তু পরের ঘটনাটা ঘটার পর সে বুঝল এটা কল্পনা না। সেই রাতে মেঘলা ঘুমাচ্ছিল। হঠাৎ তার মনে হলো কেউ তার চুলে হাত বুলাচ্ছে, খুব ধীরে, খুব ঠান্ডা একটা স্পর্শ। সে আধো ঘুমের মধ্যে ভেবেছিল মা হয়তো এসেছে, কিন্তু পরের মুহূর্তেই একটা মেয়ের গলা কানের কাছে ভেসে এল। মেঘলা, তার চোখ হঠাৎ খুলে গেল, আর তারপর তার বুকের রক্ত যেন জমে গেল, কারণ তার বিছানার একদম পাশে একটা মেয়ে বসে আছে, লাল শাড়ি, লম্বা চুল, কালো চোখ। সে মেঘলার দিকে তাকিয়ে হাসছে। মেঘলা চিৎকার করতে গিয়েও পারল না, গলাটা যেন বন্ধ হয়ে গেছে। মেয়েটা ধীরে ধীরে নিজের মুখটা মেঘলার একদম কাছে নিয়ে এল। তার নিঃশ্বাসে পচা মাঠ, ইর গন্ধ। তুই আমাকে ডাকবি না? হঠাৎ ঘরের সব লাইট একসাথে নিভে গেল। চারপাশ অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে মেঘলা অনুভব করল অনেকগুলো হাত তাকে ছুঁয়ে যাচ্ছে। কেউ তার পা ধরছে, কেউ চুল টানছে, কেউ কানের কাছে ফিসফিস করছে, ডাক ডাক ডাক। মেঘনা চোখ বন্ধ করে চিৎকার করে উঠল। ঠিক তখনই পাশের ঘর থেকে তার মা দৌড়ে এলেন। লাইট জ্বলে উঠল। ঘরে কেউ নেই, শুধু মেঝেতে কাদামাখা পায়ের ছাপ। সেগুলো জানালার দিকে গেছে। জানালাটা খোলা, বাইরে সেই বড় আম গাছটা, আর গাছের ডালে কেউ বসে দুলছে, ঝুম ঝুম দোলনার শব্দ। মেঘলার মা সঙ্গে সঙ্গে জানালা বন্ধ করে দিলেন। তারপর কাপা গলায় বললেন, ও তোকে বেছে নিয়েছে। মানে? যেমন অরোহীকে নিয়েছিল। পরদিন সকালে মেঘলা আয়নার সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ সে থেমে গেল, কারণ তার গলায় কালো একটা দাগ দেখা যাচ্ছে, যেন কেউ আঙুল দিয়ে চেপে ধরেছিল। আর তার থেকেও ভয়ঙ্কর, আয়নায় কয়েক সেকেন্ডের জন্য সে নিজের বদলে অন্য একটা মুখ দেখল। কালো চোখ, কাটা ঠোঁট, লাল শাড়ি। মেঘলা পিছিয়ে এলো, তার নিঃশ্বাস কাঁপছে। ঠিক তখনই আয়নার ভেতর থেকে আর একটা গলা এলো, তুই ধীরে ধীরে আমার মতো হচ্ছিস। সেই দিন দুপুরে গ্রামের পুরনো মন্দিরের পুরোহিতকে বাড়িতে ডাকা হলো। পুরোহিত বাড়ির উঠোনে পা রাখতেই থেমে গেলেন। তারপর ধীরে ধীরে আম গাছটার দিকে তাকালেন, আর তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এটা এখনো বেঁচে আছে। মেঘলার মা কাঁদতে কাঁদতে বললেন, আমার মেয়েকে বাঁচান ঠাকুরমশাই। পুরোহিত চোখ বন্ধ করে কিছুক্ষণ মন্ত্র পড়লেন। তারপর বললেন, আজ রাতটা খুব খারাপ যাবে। কেন? কারণ ওর শক্তি বাড়ছে। বাইরে হঠাৎ কাকের ঝাঁক উড়ে গেল। পুরোহিত নিচু গলায় বললেন, আজ রাত 12টার পর কেউ গাছটার দিকে তাকাবেন না, আর যাই হোক কেউ ওর নাম ধরে ডাকবেন না। সেই রাত পুরো বাড়ি অস্বাভাবিক নিস্তব্ধ। ঘড়িতে রাত 12টা বাজতেই ঠক 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 বাড়ির প্রধান দরজায় শব্দ শুরু হলো। মেঘলা, তার মা আর পুরোহিত সবাই ড্রয়িং রুমে বসেছিল। শব্দটা ধীরে ধীরে বাড়তে লাগল, ধাম ধাম ধাম। মনে হচ্ছে বাইরে কেউ দরজা ভাঙার চেষ্টা করছে। তারপর একটা মেয়ের কান্না, দরজাটা খোলো। মেঘলার বুক কেঁপে উঠল, কারণ গলাটা একদম তার নিজের মতো।
পুরোহিত চিৎকার করে বললেন, কেউ দরজা খুলবেন না। ঠিক তখনই ওপরতলা থেকে নূপুরের শব্দ ভেসে এলো। ঝুম ঝুম ঝুম, মনে হচ্ছে কেউ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছে। সবাই উপরের দিকে তাকাল, আর তারপর মেঘলার মা চিৎকার করে উঠলেন, কারণ সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে মেঘলা। একই মুখ, একই জামা, কিন্তু চোখ দুটো পুরো কালো, আর ঠোঁটে ভয়ঙ্কর হাসি। নিচে দাঁড়িয়ে থাকা আসল মেঘলার শরীর ঠান্ডা হয়ে গেল। সিঁড়ির ওপরে দাঁড়ানো জিনিসটা ধীরে ধীরে বলল, আমি এসে গেছি। পুরোহিত সঙ্গে সঙ্গে মন্ত্র পড়তে শুরু করলেন। হঠাৎ পুরো বাড়ির ভেতর ঝড় শুরু হলো। জানালাগুলো ধাক্কা খেতে লাগল, দেয়ালে আঁচড় পড়ছে, করোর, আর সেই জিনিসটা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামছে। 1 পা, 2 পা, 3 পা, যত নিচে আসছে তার মুখ তত বদলাচ্ছে। চামড়া ফেটে যাচ্ছে, চোখের নিচ দিয়ে কালো জল পড়ছে। তারপর হঠাৎ সব লাইট নিভে গেল, চারপাশ অন্ধকার, শুধু নূপুরের শব্দ, ঝুম ঝুম ঝুম। মেঘলা অনুভব করল কেউ তার ঠিক পিছনে দাঁড়িয়ে, ঠান্ডা নিঃশ্বাস তার ঘাড়ে লাগছে। তারপর সেই গলা, তুই আমার। মেঘলা চোখ বন্ধ করে ফেলল। ঠিক তখনই পুরোহিত চিৎকার করে উঠলেন। একটা আগুনের শিখা জ্বলে উঠল, লাইট ফিরে এলো, আর সবাই দেখল ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই লাল শাড়ি পরা মেয়েটা। কিন্তু এবার তার চেহারা পুরো বদলে গেছে। চোখ কালো, মুখে পচা দাগ, গলা বেঁকে গেছে, আর তার পা দুটো উল্টো। সে ধীরে ধীরে হাসল, তোরা আমাকে পুঁতে রেখেছিলি। পুরোহিত কাঁপা গলায় বললেন, তুই কে? মেয়েটা ধীরে ধীরে আম গাছ তার দিকে আঙুল তুলো। আমি ওখানেই আছি। হঠাৎ পুরো বাড়ি কেঁপে উঠল। বাইরে বিদ্যুৎ চমকালো, আর সেই আলোয় সবাই দেখল আম গাছটার নিচের মাটি নড়ছে, যেন ভেতর থেকে কেউ বেরোতে চাইছে। পুরোহিত চিৎকার করে বললেন, ওখানে কিছু পোতা আছে। পরদিন সকালে গ্রামের লোকেরা গাছটার নিচে খোঁড়া শুরু করল। প্রথমে শুধু কালো মাটি, তারপর একটা হাত বেরিয়ে এল, পচা হাড় বেরিয়ে আছে। চারপাশে চিৎকার পড়ে গেল, আর একটু খুঁড়তেই একটা মহিলার কঙ্কাল পাওয়া গেল, তার গলায় পুরনো সোনার হার। নীলমাধব কাকা কাঁপতে কাঁপতে বললেন, এটাই জমিদারের ছোট বউ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা তখনও বাকি ছিল। কঙ্কালের পাশে আরেকটা ছোট কঙ্কাল পড়েছিল, একটা বাচ্চার। সবাই স্তব্ধ। পুরোহিত ধীরে ধীরে বললেন, ও গর্ভবতী ছিল। মেঘলার চোখে জল চলে এল। তাহলে নির্দোষ একটা মেয়েকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল, আর সেই যন্ত্রণাই এত বছর ধরে এই বাড়িকে অভিশপ্ত করে রেখেছে। সেই রাতেই শেষ পুজোর আয়োজন হল। পুরো গ্রাম উপস্থিত। গাছটার সামনে আগুন জ্বলেছে, পুরোহিত মন্ত্র পড়ছেন। মেঘালা দাঁড়িয়ে আছে গাছটার সামনে। হঠাৎ বাতাস থেমে গেল, চারপাশ নিস্তব্ধ। তারপর খিলখিল হাসি। সবাই ঘুরে তাকাল। গাছের ডালে বসে আছে সেই মেয়েটা, লাল শাড়ি বাতাসে উড়ছে। সে ধীরে ধীরে নিচে নামল, তার পা মাটিতে পড়ছে না, ভেসে আসছে। পুরোহিত চিৎকার করে মন্ত্র পড়তে লাগলেন, কিন্তু মেয়েটা এবার মেঘালার সামনে এসে থামল, আর খুব আস্তে বলল, তুই আমাকে ভয় পাচ্ছিস না? মেঘালা কাঁপা গলায় বলল, তোমার সাথে অন্যায় হয়েছে। মুহূর্তের মধ্যে চারপাশের বাতাস ঠান্ডা হয়ে গেল। মেয়ে তার কালো চোখ দুটো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করল। তার মুখে প্রথমবার মানুষের মতো কষ্ট ফুটে উঠল। আমি মরতে চাইনি। মেঘালার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি জানি। হঠাৎ মেয়েটা কাঁদতে শুরু করল, একটা ভয়ঙ্কর কান্না, যেন বহু বছরে জমে থাকা যন্ত্রণা বেরিয়ে আসছে।
চারপাশে ঝড় শুরু হয়ে গেল। আম গাছটা কাঁপছে, ডাল ভেঙে পড়ছে। একটা প্রচণ্ড শব্দ, গাছটার মোটা ডাল ভেঙে মাটিতে পড়ে গেল। আর সঙ্গে সঙ্গে মেয়েটার শরীর ধীরে ধীরে কুয়াশার মতো মিলিয়ে যেতে লাগল। মিলিয়ে যাওয়ার আগে সে শুধু একটা কথাই বলল, আমাকে ভুলিস না। তারপর সব শান্ত, একদম নিস্তব্ধ। সেই রাতের পর আর কখনো ওই বাড়িতে নূপুরের শব্দ শোনা যায়নি। কেউ আর কালো চোখের মেয়েটাকে দেখেনি। তবে গ্রামের মানুষ এখনো বলে, পূর্ণিমার রাতে ওই পুরনো বাড়ির সামনে গেলে মাঝে মাঝে আম গাছের দিক থেকে একটা মেয়ের হাসি ভেসে আসে। কিন্তু সেই হাসিতে আর ভয় নেই, শুধু কষ্ট আছে। আর যদি আজকের এই হন্টেড গল্পটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরকম আরও ভয়ঙ্কর রিয়েল হন্টেড গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসব।